আমার কাছে এসেছিল মেসেজ, বাট আমি মনে করি যে বাংলাদেশ টিম ইনশাল্লাহ এমন একটা পর্যায়ে এখন আছে এবং ইন ফিউচারেও যাবে। আমার ইনশাল্লাহ মনে করি যে ওইরকম সার্ভিস দরকার হবে না। আমার কাছে মনে হয় যে খেলাটা এমন জিনিস যে আপনি যেটা আপনার রুটি রোজগার, এটার সাথে তো আপনি ব্রেক করতে পারবেন না। আর এটা এমন একটা জিনিস না যে আপনি একদিন মন ভালো লাগলো, আপনি সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করলেন, আরেকদিন মন ভালো লাগলো না, আপনি সারাদিন ঘুমালেন। ইটস নট লাইক দ্যাট যে আমি আমার ফ্যামিলিকে অনেক বেশি সময় দিতে পারছি, উইচ ইজ মানে যেটা আমি লাস্ট 15 বছর 16 বছর হয়তো দিতে পারি নাই। তো এটাও আমার জন্য অনেক বড় একটা আমি মনে করি পাওয়া। তো সেই থেকে বলবো যে অবভিয়াসলি আর যে কয়টা দিনই খেলবো ইনশাল্লাহ আমি চেষ্টা থাকবে যেন আরও আমি যেন নিজেও কন্ট্রিবিউট করতে পারি। না, আমার কাছে মনে হয় এখন কম্পারেটিভলি আপনার উইকেটের চাইতে আমার মনে হয় ওয়েদারটা একটা বড় চ্যালেঞ্জ। আর রিসেন্টলি আমরা এখানেও বিসিএল এর একটা ম্যাচ খেলেছি। তো সিলেটের বরাবরই খুব সুন্দর ব্যাটিং উইকেট হয়ে থাকে। হয়তো আর্লি অন একটু হেল্প থাকে, বাট যেটা আমি বললাম যে ওয়েদার কারণে হয়তো হালকা একটু ময়েশ্চার থাকতে পারে উইকেটে। বাট অল ইন অল ইটস অলওয়েজ গ্রেট টু বি ব্যাক ইন সিলেট। আর এখানে ফ্যাসিলিটিসও বাংলাদেশে আমার ওয়ান অফ দ্য টপ ক্লাস। উইকেটের কোয়ালিটি বলেন, হোটেল বলেন, ফুড, এভরিথিং। তো আলহামদুলিল্লাহ সিলেটে এসে সবসময় ভালো লাগে এবং এটার এখন এবারও সেটার কোনো ব্যতিক্রম হয়নি সোফার, অ্যাপার্ট ফ্রম দ্য ওয়েদার, বাট দ্যাটস নট ইন আওয়ার হ্যান্ড। না, যেটা বললেন রনি ভাই, আমার কাছে মনে হয় টেস্টে স্পেশালি যেটা আগে ছিল যে আমাদের এক্সপিরিয়েন্সের দিক থেকে আমি মনে করবো যে বোলিং ডিপার্টমেন্টে একটু ল্যাকিং ছিল। যেটা হ্যাঁ এখন হয়তো বলতে পারে যে হ্যাঁ পেস বোলাররা আমাদের ইয়াং, বাট আমি ইয়াং শব্দটা ওই দিক থেকে বলি না যে আপনি টেস্ট খেললে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট। বাট আপনি যদি সোফার রানাকে দেখেন, ও কিন্তু অনেক বছর ক্রিকেট খেলছে। টেস্ট ক্রিকেট হয়তো বা নতুন, বাট ও কিন্তু ফার্স্ট ক্লাস বলেন, ন্যাশনাল টিমে বলেন, অন্য লেভেলে বলেন, ক্রিকেট খেলছে। তো এই এক্সপিরিয়েন্সের দিক থেকে বলবো যে আমি টেস্ট স্পেশালি আমাদের বোলিং ডিপার্টমেন্টটা 20 উইকেট নেওয়ার ক্ষমতা আগের চেয়ে এখন অনেক বেটার। তো যে কোনো কন্ডিশন স্পিনাররা তো বরাবরই আমাদের সবসময় ভালো ছিল, বাট যখন আপনার বোলিং ডিপার্টমেন্টে এই অস্ত্রটা অ্যাড হয়ে যায় তখন ডেফিনেটলি আমার মনে হয় যে আমরা যদি ব্যাটসম্যানরা কনসিস্টেন্টলি ভালো খেলতে পারি, যেটা কিনা লাস্ট আমি মনে করি যে 3-4 বছর খুব ভালো হচ্ছে টেস্ট ক্রিকেটে। তো সেই দিক থেকে বলবো যে এটা একটা ব্লেসড এবং ক্যাপ্টেনের জন্য এটা বড় একটা স্বস্তির বিষয়। যেটা আমি যখন ক্যাপ্টেন ছিলাম হয়তো আমার কাছে ব্যাটসম্যান ছিল, বাট 20 উইকেট নেওয়ার মতো এরকম 4জন বোলার ছিল না, আমার কাছে হয়তো এক নম্বরে 2জন ছিল। তো আমার জন্য ডিফিকাল্ট হয়ে যেত, বাট আমার পরেও যারা করেছেন এটা হতো। বাট এখন আমি একটা জিনিস বলতে পারি যে আমাদের ব্যালেন্সড এবং আমাদের ভ্যারাইটিটা অনেক, যেটা কিনা যে কোনো একটা টেস্ট টিমকে আপনি যে কোনো কন্ডিশনে, সেটা স্পিন হোক, পেস হোক, স্পোর্টিং হোক, তো সেখানে রেজাল্ট বের করতে আপনার সুবিধা করে দেবে। জাস্ট আমাদেরকে এক্সিকিউট করতে হবে পার্টিকুলার ওই 5টা দিন। সো সেই দিক থেকে বলবো আমি করি যে ইম্প্রুভমেন্টটাই সোফার ইজ ভেরি গুড, বাট সবচেয়ে মোর চ্যালেঞ্জিং যেটা কনসিস্টেন্সিটা। তো আমার মনে হয় যে অ্যাজ এ টিম আমরা যদি এটা কনসিস্টেন্ট হতে পারি নেক্সট ওভার দ্য 2-3 ইয়ার্স, আই থিঙ্ক দেন টেস্ট টিমে আরও একটা ভালো পজিশনে যাবে। এনভায়রনমেন্টটা আমি মনে করি যে অবশ্যই খুবই ভালো। আর অবশ্যই আমি মাই এন্ড অফ মাই অলমোস্ট ক্যারিয়ার, তো এভরি ডে ইটস এ ব্লেসিং ফর মি এবং আমি খুবই এনজয় করছি। এবং আমি সবসময় টেস্ট ক্রিকেটকে সবসময় প্রাধান্য দিয়ে থাকি অন্যরকম। এবং এমন করি বাংলাদেশ টেস্ট ক্রিকেটের এত দূর আসার পেছনে আমার করি দুটো ব্যক্তি খুবই অনেক বড় অবদান। সেটা হচ্ছে একটা মমিনুল আর তাইজুল। কারণ আমি লাস্ট 2-3 বছর ধরে যেটা ফিল করছি, একটা ফরম্যাট খেলছি, তো আই ক্যান ইজিলি ফিল দেয়ার পেইন যে লাস্ট ওরা অলমোস্ট 10 to 12 ইয়ার্স উইদাউট এনি কমপ্লেনিং অর এনিথিং, ডে ইন ডে আউট ওরা কাজটা করেছে, প্রসেসটা মেনটেন করেছে, বাট ইটস নট দ্যাট ইজি। তো আমি মনে করি যে ওই জায়গা থেকে আমি মনে করি যে আমি যতটুকুই খেলি ওই দুইজনের দিকে তাকে আমার কাছে আরও বেশি ভালো লাগে যে আমি হয়তো বা কন্ট্রিবিউট করতে পারলে ওদের হাসিটা বা ওদের ওই খুশিটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর যেটা বললে যে আবহাওয়াটা, আমি মনে করি যে ইটস ভেরি পজিটিভ একটা ভাইব, যেটা কিনা কারণ স্বাভাবিক এখানে ম্যাক্সিমাম দেখা যায় যে কনসিস্টেন্ট পারফর্মারের সংখ্যাটাও এখন অনেক বেশি। তো একটা টিমে যখন আপনার কনসিস্টেন্ট পারফর্মারের সংখ্যা থাকবে তখন দেখা যায় যে ওখানে যে কোনো চ্যালেঞ্জ আসলে সে হ্যান্ড রাইজ করা এবং সে ওটাকে চ্যালেঞ্জটা নেওয়ার জন্য, মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে। তো আমি মনে করি যে এইটা একটা বড় চেঞ্জেস লাস্ট 6-7 বছরের জন্য। না, আমার কাছে মনে হয় যেটা বললে যে প্রিপারেশন, এটা আসলে যার যার ইন্ডিভিজুয়াল থিং, বাট যেটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় বা যেটা আমার জন্য প্রিপারেশনে আমাকে যেটা কনফিডেন্স দেয়, সেই দিক থেকে আমি চেষ্টা করি আমার প্রসেসটা যেন মেনটেন করা যায়। সো সেই দিক থেকেই করা। কারণ অ্যাজ এ টিম যখন আপনার ট্রেনিং করে স্বাভাবিক ওখানে 15টা ছেলে থাকে বা 15টা প্লেয়ার থাকে, তাদেরকে এট এ টাইম ওই জায়গাটায় অ্যাকোমোডেট করা যায় না। তো এই জন্য আমি একটু এক্সট্রা সময় একটা বের করি যেটা যেন আমি আমার মতো করে একটু করতে পারি। কারণ আমি চাই না আমার কারণে অন্য কোনো একটা প্লেয়ার অনেকক্ষণ ধরে ওয়েট করছে বা 1-1.5 ঘন্টা সে নেটে যেতে পারছে না। তো জাস্ট এই জন্য এটা করা। আর ওয়ানডে ক্রিকেটে যেটা বললেন, আমার মনে হয় যে হ্যাঁ অবভিয়াসলি আমার কাছে এসেছিল মেসেজ, বাট আমি মনে করি যে বাংলাদেশ টিম ইনশাল্লাহ এমন একটা পর্যায়ে এখন আছে এবং ইন ফিউচারেও যাবে। আমার ইনশাল্লাহ মনে করি যে ওইরকম সার্ভিস দরকার হবে না।
সেভাবে দেখেন আসলে ওয়েদারটা এটা আসলে ডেফিনেট এই যে সময় খেলা হচ্ছে টেস্ট সিরিজ এটা আসলে আমাদের এখানে রেইনি সিজনই ধরে। তো লাকিলি যে আমরা মিরপুরে বৃষ্টি হওয়ার পরও একটা রেজাল্ট হয়েছে, এটা আমাদের জন্য খুবই ভালো একটা পজিটিভ সাইড ছিল। বাট এখানে একটা জিনিস ভালো, মিরপুরের মতো এখানে ড্রেনেজ সিস্টেম ওয়ার্ল্ড ক্লাস। তো আমরা রিসেন্টলি যে বিসিএল এর ম্যাচটাও খেলেছি, আমাদের 4টা দিনে ওভারনাইট অনেক রেইন হয়েছে, বাট অ্যাট দ্যাট সেম টাইম 9:30 থেকে প্রতিটা দিন খেলা শুরু হয়েছে যদি দিনে বৃষ্টি না হয়। তো আমি মনে করি যে এখানে অন অ্যান্ড অফ হলেও হতে পারে, বাট সোফার আমি মনে করি যেহেতু ড্রেনেজ সিস্টেম ভালো, আমার মনে হয় যে যদি ওয়েদারটা একটু বেটার হয় তাহলে আমার মনে করি যে এখান থেকেও রেজাল্ট নেওয়া সম্ভব। আর আমরা চেষ্টা করে অবশ্যই থাকবে যে যতটুকু খেলা হবে সেখানে যেন আমরা পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলতে পারি ইনশাআল্লাহ। না অবভিয়াসলি যেটা বললাম যে আমাদের কিন্তু ফার্স্ট টেস্টের আগেও প্ল্যান ছিল যে স্বাভাবিক আমরা জানি যে এখানে এখন ওয়েদারটা, যেটা আমি বললাম যে এখন রেইনি সিজন অলমোস্ট, তো আমরা জানি যে ঢাকার টেস্ট পুরোটা হলেও আমরা জানতাম যে অন অ্যান্ড অফ হবে, কারণ ওয়েদার ফরকাস্ট এরকম ছিল। তো বিং এ প্রফেশনাল ক্রিকেটার আমি মনে করি যে এটা একটা ডেইলি রুটিন আমাদের এখন। আর সেকেন্ড থিং মনে হয় এটা অবশ্যই ওভার থিঙ্ক করার কিছু নেই, বাট মেকশিওর আমি যেন সুইচ অন আর সুইচ অফটা করতে পারি। মেকশিওর যখন আমার এটা কাজ শুরু হবে তখন যেন আমরা সুইচ অন থাকি, আর যখন হবে না তখন যেন আমরা কমপ্লিটলি অফ থাকি এবং আমরা অন্য কিছু নিয়ে ফোকাস করতে পারি। আর সেকেন্ড থিং, শান্ত যেটা বললেন যে হ্যাঁ অবভিয়াসলি মার্শাল্লাহ ও খুবই ভালো ব্যাটিং করছে। আর ওর মধ্যে সবচেয়ে বড় প্লাস যেটা আমার কাছে মনে হয়, ওর কাছে দায়িত্ব যত বেশি আছে ও সেটাকে আরও অন্যভাবে চ্যালেঞ্জ পজিটিভলি নেয় এবং সেটাকে ডেলিভার করে। আর বিং এ ক্যাপ্টেন আমি মনে করি যখন একটা প্লেয়ার এরকম সামনে থেকে নেতৃত্ব দেয়, স্বাভাবিক যে কোনো টিমের জন্য এটা বড় একটা এক্সাম্পল সেট হয় এবং সবারই সেটা অনুসরণ করার না করে আসলে কোনো উপায় থাকে না। তো আমি মনে করি যে হি ইজ এ গ্রেট লিডার এবং আশা করবো যে এই কনসিস্টেন্টিটা যেন ও আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, শুধু টেস্ট ক্রিকেটে না, ইভেন ওয়ান ডে ও যেটা কয়টাই ফর্ম্যাট খেলছে। তো আশা করবো সেটাই যেন হয় ইনশাআল্লাহ। না অবভিয়াসলি আমাদের ইচ্ছা ছিল যে গতবার যেটা আমরা অ্যাচিভ করেছি, যেটা বললেন সেটা যেন মেকশিওর আমরা উতরাইতে পারি, এটা অবশ্যই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। বাট তার আগে ছোটো ছোটো করে আমরা গোল সেট করেছি যেন হোমে আমাদের ম্যাক্সিমাম যে কটা খেলা আছে আমরা যেন মেকশিওর এখান থেকে সর্বোচ্চ পয়েন্টগুলো নিতে পারি। আর আর অন্যান্য যেটা আউটসাইড আমাদের খেলা, স্বাভাবিক আপনারা জানেন দুটো আমাদের ট্যুর আছে বাইরে, বাট ইটস নট দ্যাট ইজি এবং ওখানে আমরা এর আগে কখনো খেলিনি, আমার ক্যারিয়ার তো কখনো খেলাই হয় নাই। তো ইটস নট দ্যাট ইজি, বাট যেটা আমি বললাম যে আমাদের টেস্ট টিমের এখন বোলিং ডিপার্টমেন্ট স্পেশালি এমন ভারসাম্য আছে যেটা কিনা আমরা যদি ইনশাল্লাহ ভালো একটা কনসিস্টেন্ট রান আমরা বোর্ডে দিতে পারি, দেন উইদাউট এনি ডাউট আমরা যে কোনো মানে অপোজিশনকে আমরা চ্যালেঞ্জ দিতে পারি। তো সেই দিক থেকে অবশ্যই একটা লক্ষ্য থাকবে। আর এটাও একটা খুব ভালো দিক যে আফটার প্লেইং সো মেনি ইয়ার্স, যে এটাও আমার ক্ষেত্রে যে নতুন একটা জিনিস যেটার জন্য আই এম রিয়েলি এক্সাইটেড টু হ্যাভ দ্যাট চ্যালেঞ্জ। না দেখেন, এটা আসলে নাইমের ক্ষেত্রে যদি একটা ইন্ডিভিজুয়াল পার্টিকুলার বনে, এটা শুধু বাংলাদেশ টিমে না, আপনি যদি এটা ওয়ার্ল্ড ক্রিকেটের হিস্ট্রিতে দেখেন সব টিমে এরকম একজন দুইজন প্লেয়ার থাকে হয়তো বা তারা এমন কোনো পারফরমেন্সও করে না যেটার কারণে তারা টিমের বাইরে, বাট হয়তো বা কোনো একটা অপোনেন্ট বা একটা কম্বিনেশনের কারণে তারা টিমের বাইরে থাকে। তো মুরলীধরন যখন 800 উইকেট পেয়েছে, রাঙ্গানেরা জীবনও চিন্তা করে না সে 400+ উইকেট পাবে, বাট সে যদি এটা চিন্তা করতো যে হ্যাঁ সে শুধু খেলেই যাচ্ছে, ওর কোনো দিন সুযোগ আসবে না, বাট ওর হাতে যেটা আছে, যেটা আই এম রিয়েলি প্লিজ টু সি, যে ও ডে ইন ডে আউট নিজের কাজটা করে এবং কীভাবে ও আরও বলিংয়ে আরও নিজের ধারটা বাড়াতে পারে এবং ব্যাটিংয়ে আরও কীভাবে কনসিস্টেন্টলি ইমপ্রুভ করতে পারে, সেই জিনিসটা দেখে আমার খুবই মুগ্ধতা লাগে। এবং যেটা আপনি বললেন যে এটা আসলে খুবই টাফ, কারণ আপনি যখন ম্যাচ ভালো খেলেও টিমের বাইরে থাকবেন, তো এর বাইরে এক্সট্রা মোটিভেটেড হয়ে কাজ করাটাই ডিফিকাল্ট। বাট হি ইজ এ ভেরি গুড হিউম্যান এবং গুড ইন্ডিভিজুয়াল, যে কিনা সবসময় এটা নিয়ে চিন্তা করে যে কীভাবে ইমপ্রুভ করা যায়। তো আই এম ডেফিনেটলি শিওর ডাউন দ্য লাইন ও নিজেকে ইমপ্রুভ করবে আরও, এবং আমি মনে করি যে ও নিজের জায়গাটা ইনশাল্লাহ নিজেই বানিয়ে নিতে পারবে নেক্সট। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, লাস্ট যত বছর আমি খেলেছি এরকম সিচুয়েশন কীরকম হতে পারে বা অপোনেন্ট কখন কী করতে পারে একটু হলেও ধারণা আছে, তো সেগুলো যা শেয়ার করার চেষ্টা করি। এবং আমার কাছে সবচেয়ে বড় মনে হয় যে স্বাভাবিক একটা শুধু টেস্ট ক্রিকেটে না, আমরা লাস্ট মমিনুল বলেন বা ইয়াং এখন অমিত বলেন, আমরা লাস্ট অলমোস্ট 25-30 বছর ধরে সবাইকে চিনি এবং কোনো না কোনো প্ল্যাটফর্মে আমরা একসাথে খেলেছি, সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট হোক, ডোমেস্টিক হোক, ফার্স্ট ক্লাস হোক। তো আমাদের সবার বোঝাপড়াটা একটু অন্যরকম ভালো অন্য দিকের তুলনায়। তো সেই দিক থেকে বলবো যে ওই দিক থেকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করে। আর ওরা যেটা ওদের জন্য হয়তো বা লাগে সেটা ওরা নেওয়ার চেষ্টা করে, আর যেটা লাগে না হয়তো বা সেটা ওরা চেষ্টা করে ডিফারেন্টভাবে। বাট আমার দায়িত্ব যে এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করছি ডেফিনেটলি সেটা যেন টিমের মধ্যে হেল্পফুল হয় এবং ইম্প্যাক্টফুল হয়, সেটা নিজেকে কন্ট্রিবিউট করে। আমার কাছে মনে হয় যে খেলাটা এমন জিনিস যে যেটা আপনার রুটি রোজগার, এটার সাথে তো আপনি ব্রেক করতে পারবেন না। আর এটা এমন একটা জিনিস না যে আপনি একদিন মন ভালো লাগলো, আপনি সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করলেন, আরেকদিন মন ভালো লাগলো না, আপনি সারাদিন ঘুমালেন। ইটস নট লাইক দ্যাট। আপনারা যেরকম
নিজেদের একটা জার্নালিজম করেন, আপনাদেরও একটা এথিক্স আছে, আপনাদেরও একটা রুলস রেগুলেশনস আছে, আবার যারা অফিসে চাকরি করে তাদেরও কিন্তু রুলস রেগুলেশনস আছে। তো আমি মনে করি যারা প্লেয়ার বা যারা প্রফেশনাল অ্যাথলিট তাদেরও একটা রুলস এবং রেগুলেশন এবং ডিসিপ্লিন আছে। তো আমি মনে করি সেটা তারা যতদিন মেনটেন করতে পারবে, অবভিয়াসলি যেটাতে আপনি ইনভেস্ট করলে শ্রম, আপনার মেধা, আপনার সব কিছু ইনভেস্ট করলে সেখান থেকে রিটার্ন পাবেন, আর সেখানে যদি কেউ এটা না করে যদি থাকে, এটা তার সাথে বড় বোকা আর কেউ নাই। তো আমার মনে হয় যে তারা এই জিনিসগুলো এখন আস্তে আস্তে বুঝতেছে আরও বেটার। এবং আপনি যদি খেয়াল করেন, আমি যখন ইয়াংকালে শুরু করেছি, আমরা ধরেন বছরে ম্যাক্সিমাম 3 থেকে 4 মাস ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতাম, ইভেন ডোমেস্টিক সহ মিলে 5 মাস। বাট এখন অল ওভার দ্য ওয়ার্ল্ড অলমোস্ট 10 to 11 মান্থসও আবার বিজি থাকতে হয় ইন্টারন্যাশনাল ডোমেস্টিক। তো সেই থেকে বলবো যে একটা প্লেয়ারের জন্য ডিসিপ্লিন লাইফ বা একটা অ্যাথলিটের জন্য নিজের ফিটনেসটা যে কত ইম্পর্টেন্ট সেটা ওরা রিয়েলাইজ করা আরও শুরু করেছে। এবং আমি প্লিজ টু সি দ্যাট যে আমি যাওয়ার আগে ইনশাল্লাহ এমন একটা এনভায়রনমেন্ট আরও একটু করে দিতে চাই, সো দ্যাট এখান থেকে যেন নেক্সট জেনারেশন যারা আসবে এটাকে যেন আরও উপরে নিয়ে যেতে পারে। আর অস্ট্রেলিয়ার যেটা কথা বললেন ভাই, কালকে বাঁচবো কি বাঁচবো না সেটারই কোনো ঠিক নেই। ইনশাল্লাহ যদি যাই ইনশাল্লাহ, তাহলে ডেফিনেটলি যেটা আমি বললাম যে আমার ক্যারিয়ার তো কখনো খেলার সুযোগ হয় নাই, আমি কোনো বাইল্যাটারাল সিরিজও ওখানে খেলি নাই বা টেস্টও খেলি নাই। যদি হয় ইনশাল্লাহ, যদি আল্লাহ কপালে রাখে, ডেফিনেটলি আই উইল বি মোর দ্যান হ্যাপি টু সার্ভ ফর মাই কান্ট্রি। না দেখেন, আপনি যদি অ্যাজ এ হোল টিম বলেন, এর আগেও অনেক গ্রেট ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স আমাদের টেস্ট টিমে খেলেছে। বাট ওভারঅল আপনি যদি বলেন, হ্যাঁ কনসিস্টেন্সির দিক দিয়ে যদি আপনি খেয়াল করে দেখেন, ডেফিনেটলি এখন যে টেস্ট টিমটা খেলছে অবভিয়াসলি মোর কনসিস্টেন্ট দেন এভার। কারণ আমরা আগে হয়তো বা টেস্ট টিমে যেরকম রেজাল্ট হতো, ধরেন আমরা এক বছরে 2-3টা টেস্ট খেলতাম, এভারেজে হয়তো বা 3টা ম্যাক্সিমাম। তো তখন যে কোনো পর্যায়ে আপনি যখন এরকম লেন্দি প্রসেসে টেস্ট খেলবেন, এটা রেজাল্ট করাটা ইটস ভেরি ডিফিকাল্ট। তো সেই থেকে বলবো যে এখন যেহেতু বছরে আমরা 8টা-10টা খেলি, ইভেন এভারেজ হয়তো 6-7টা খেলি, তো এখন দেখা যায় যে ইটস কম্পারেটিভলি ইজি রাদার দেন আগের থেকে। তো সেই দিক থেকে বলবো যে এখন যারা আছে তারা এক্সপিরিয়েন্স, স্পেশালি ব্যাটসম্যানরা, তো সেদিক থেকে বলবো তারা তাদের প্ল্যান এক্সিকিউট করছে, তারা পারফর্ম করছে। যেটা আমি বললাম যে একটু আগে, যে পারফর্মারের সংখ্যাটা অনেক বেশি। তো এই কনসিস্টেন্ট পারফর্মারের সংখ্যা যখন একটা টিমে 5 থেকে 7জন-8জন হবে, সেই টিমটা যে কোনো ফরম্যাটই হোক তারা ভালো করবে। না অবভিয়াসলি এটা তো একটা নতুন মোটিভেশন কাজ করে সব টিমের ভিতরে। আর আপনি যদি বলেন যে অবভিয়াসলি, এবং অন্যান্য অপোনেন্ট কিন্তু এখন আর কোনো তাদের এই বি টিম বা সি টিম কখনো খেলায় না, এখানে তাদের ম্যাক্সিমাম অ্যাভেলেবল যারা প্লেয়ার থাকে, যারা বেস্ট 11-এ তারাই খেলে। তো এটা আরও মোর চ্যালেঞ্জিং হয় এবং মোর আমি মনে করি এক্সাইটিং এবং কম্পিটিটিভ হয়। তো সেদিক থেকে বলবো যে হ্যাঁ, এটা তো অবশ্যই। আর এই চ্যালেঞ্জগুলোই আমি মনে করি যে যে কোনো প্লেয়ারের জন্য ভালো। আপনি যদি নিজেকে পুশ না করেন, কখনোই আসলে ওইরকম করে ইমপ্রুভ করা যায় না। আমার মনে হয় দেখেন, ইনজুরি তো আসলে আরও বলে আরে আসে না, বাট এটা আসলে হয়তো বা কম্বিনেশন, যদি যেটা বললেন যে অনেক সময় কম্বিনেশন হয়তো বা অনেক সময় কন্ডিশন বা অপোনেন্ট বেস করেও অনেক সময় চেঞ্জ করতে হয়। আপনার জিতলেই যে ওই কম্বিনেশন আপনাকে পরপরই সব খেলতে হবে, বা হারলেই যে আপনাকে কম্বিনেশন চেঞ্জ করা যাবে, ইটস নট লাইক দ্যাট। তো আমার কাছে মনে হয় যে এটা টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন আছে, তারা ডিসাইড করবে। বাট যেটা আপনি বললেন যে ইনজুরির সাথে আসলে কিছু করা যায় না, বাট কয়েকদিন আগেও তো আপনারা 2টা ওপেনারের কাউকেই চাচ্ছিলেন না, যারা নাকি 2 ইনিংস রান করেন। বাট আমি মনে করি না, তারা দে আর ভেরি ক্যাপেবল। এবং আমি মনে করি তারা যদি এই টেস্টে অ্যাভেলেবেল হতো, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে অবভিয়াসলি তারা আগে যেরকম পারফর্ম করেছে তারা সেভাবে পারফর্ম করতো বাংলাদেশ টিমের জন্য। হ্যাঁ, সুযোগ তো করেই দিল। এখন যেটা বললেন যে এত বছরের ডাকেটে এখন ডাকতেছে, এবং এই বছর যেহেতু ট্যুর আছে, তো এটাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমি মনে করি ইটস নট গনা বি ইজি, বাট যেটা বললেন যে আমাদের একটা অপরচুনিটি তো অ্যাটলিস্ট আছে যে আমরা কিছু ভালো রেজাল্ট যে লাস্ট 3-4 বছর করছে টেস্ট টিম, সেটাও একটা দেখানোর সুযোগ। তো অবভিয়াসলি আপনি যেটা বললেন, আমাদের স্পেশালি যেহেতু ওখানে কন্ডিশনটা একটু ডিফারেন্ট থাকে, পেস বলার ফেভারেবল থাকে, তো আমাদের পেস বলারও অনেক এক্সাইটেড। তারা ইনশাল্লাহ আশা করছি তারা সুস্থ থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট, এবং তারা তাদের বেস্ট ফর্মে যদি থাকে ইনশাল্লাহ আমরাও তাদেরকে টাফ টাইম দিব। না, আমাদের ফার্স্ট ক্লাস স্ট্রাকচার এখনও খুব বেশি যে উন্নতি হয়েছে সেটা না। আমি মনে করি যে এখানে আরও অনেক কিছু কাজ করার আছে। যেরকম আপনার নর্মাল ফার্স্ট ক্লাসে, আমি যদি একটা সিম্পল উদাহরণ দিই, আপনার ফার্স্ট ক্লাসে এনসিএল বলেন বা বিসিএলে 4 ডে বলেন, আপনি যে 6 mm ঘাস রাখলেই যে আপনার ওখানে স্পোর্টিং উইকেটে, কারণ ওয়ার্ল্ডের সব জায়গায় 6 mm ঘাস দিয়ে কোনো দিনও ক্রিকেট খেলা হয় না, যেটা আমি যতদূর জানি। তো আপনাকে এমনভাবে একটা সিস্টেম, যেটা আমি মনে করি ফিল করি করতে হবে, যে 5টা যদি ভেন্যু হয়, 5টার 5 ধরনের উইকেট থাকবে, সো দ্যাট এই আন্ডার-19 প্লেয়ার যে যখন খেলবে, সো দ্যাট হি ক্যান মেক শিওর ইচ এভরি গ্রাউন্ডে যখন যাবে, যেটা প্রথমে কে যেন ভাই বললো যে টেকনিক্যালি তাকেও ওইভাবে করে নিজের গেমটা ডেভেলপ করতে হবে। যে এই উইকেটে হয়তো বা 2 দিনেই স্পিনিং উইকেট হবে, 2 দিনে খেলা শেষ হবে। তো স্পিনের এগেনস্টে খেলাও তো একটা ডিফারেন্ট আর্ট।
দেন আবার যখন 6 আরেকটা গ্রাউন্ডে যাবে তখন ওইভাবে কীভাবে পেস বলটা ডিফারেন্ট করবে, দেন আবার আরেকটাতে যাবে যখন ফ্ল্যাট উইকেট হবে, মেক শিওর সে 250 জায়গায় কীভাবে একদিনে 400 রান করতে পারে সেই অ্যাবিলিটিটা নিজের ভিতরে আনতে হবে। তো আমার মনে হয় যে এইরকম যদি প্ল্যান করে রিলেটেড করা যায় দেন ডেফিনেটলি আমাদের ফার্স্ট ক্লাসটা আরও একটু গ্রো আপ হবে, দেন রাদার দেন ডিফারেন্ট চ্যালেঞ্জেস আসবে, রাদার দেন আপনি জানেন যে প্রথম দিকের 2-3টা ম্যাচ স্বাভাবিক ফ্রেশ উইকেট থাকবে, 6 থাকবে, এরপর আস্তে আস্তে ওগুলো উইকেট ফ্লাইট হতে থাকবে। সো ইটস গতানুগতিক এরকম করলে আমার মনে হয় না ইটস গোনা বি গুড ইফেক্ট ফর ফার্স্ট ক্লাস। না, পাকিস্তান টিম আমি মনে করি যে অবভিয়াসলি তারাও তো স্ট্রাগল করছে, তারা তো অবভিয়াসলি T20 বলেন, ওয়ানডে বলেন বা টেস্ট সব ফর্মেটেই তারা অনেক দিন ধরে স্ট্রাগল করছে স্বাভাবিক। তো সেই থেকে বলবো যে এমন না যে তারা খারাপ খেলছে দেখে আমরা জিতছি, আমরা কনসিস্টেন্টলি ভালো খেলছি তাদের এগেনস্টে, এই জন্য আমরা জিতছি। তো সেই থেকে বললে যে যেটা আমি বললাম যে আমাদের কোনো ব্যতিক্রম থাকবে না এই ম্যাচটা, ইনশাল্লাহ যতটুকু খেলা হয় যদি আমরা রেজাল্ট আনতে পারি অবশ্যই ভালো খেলা, এবং রেজাল্টটা যদি আনতে পারি সেটা ডেফিনেটলি একটা বড় চ্যালেঞ্জ হবে, বাট আমি মনে করি যে ইনশাল্লাহ আমরা সেই দিকেই যাব। আর সেকেন্ড থিং বললেন যে অবভিয়াসলি যে কোনো ইন্ডিভিজুয়াল আর তার মতো যদি এরকম একটা ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার একটা টিমে থাকে এবং অ্যাভেলেবেল থাকে স্বাভাবিক তাদের জন্য একটা বুস্ট আপ অবশ্যই হবে। বাট আমরা যখন 2টা ম্যাচ পাকিস্তানে গিয়ে হারিয়েছিলাম, সেও ছিলেন এবং সে 2টা টেস্টই খেলেছে, তারপরও তারা হেরে গিয়েছিল আমাদের সাথে। তো আমাদের অবভিয়াসলি জানি আমরা কোথায় তাকে ওই রকম করে অ্যাটাক করতে হবে বা কোথায় কীভাবে প্ল্যান আছে সেটা সব এক্সিকিউট যদি ইনশাল্লাহ হয় ডেফিনেটলি আমি মনে করি যে আমরা তাকেও চাপে ফেলতে পারবো এবং পুরো টিমকেও চাপে ফেলতে পারবো। না, যেটা বললাম যে যে তাদের ওই কষ্টটা দেখে এখন রিয়েলাইজেশন হচ্ছে, বাট অ্যাট দ্য আদার সাইড অ্যাজ ওয়েল যে আমি আমার ফ্যামিলিকে অনেক বেশি সময় দিতে পারছি, উইচ ইজ মানে যেটা আমি লাস্ট 15 বছর 16 বছর হয়তো দিতে পারি নাই। তো এটাও আমার জন্য অনেক বড় একটা আমি মনে করি পাওয়া। তো সেই থেকে বলবো যে অবভিয়াসলি আর যে কয়টা দিনই খেলবো ইনশাল্লাহ আমি চেষ্টা থাকবে যেন আরও আমি যেন নিজেও কন্ট্রিবিউট করতে পারি এবং আরও যেন বাংলাদেশ টেস্ট টিমকে স্পেশালি আরও কিছু ভালো দারুণ জয়ের মুহূর্ত দিতে পারি, যেটা কিনা আমার অবসরের পরে সেটা নিয়ে যেন একটু হলেও গর্ব করতে পারি। ইটস ভেরি টাফ কোশ্চেন, বাট যেটা নাহিদ রানার কথা সম্পর্কে যদি বলি যে ওকে আমি ফার্স্ট ক্লাস থেকেই চিনি। আমি রাজশাহীর হয়ে যখন লাস্ট খেলেছিলাম, আমি লাস্ট 2 বছর অবশ্যই সিলেটে হয়ে খেলি, বাট রাজশাহীর হয়ে আমি লাস্ট যে বছর খেলেছিলাম আমি 4টা 4 খেলেছিলাম। তো তখনই আমি নাহিদ রানাকে দেখেছি এবং কাছে থেকে ওকে দেখা এবং ওর সাথে খেলা। তো তখন থেকে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছিল ও, এবং আমি জানতাম যে ইনশাল্লাহ ও ইন ফিউচারে ন্যাশনাল টিমে অবশ্যই খেলবে। বাট তখন থেকে যে ওর শেখার যে আগ্রহটা বা ওর নিজেকে যে ইমপ্রুভ করার যে ইচ্ছাটা, এটা কিন্তু নর্মালি কোনো ইয়াং প্লেয়ারের মধ্যে খুব কম থাকে। আবার কারো হয়তো বা থাকে, বাট সে হয়তো বা নিজে থেকে ওটা বলতে চায় না, একটু হয়তো বা সংকোচ বোধ করে। বাট একটা দিক ওকে আমি দেখেছি যে ও কখনো এটা করতো না। ও আমাকে বলেন বা ওখানে তখন ফরাদ ভাই ছিল, ফরাদ হোসেন ছিল, জুনায়েদ সিদ্দিক ছিল, অমি ভাই ছিল, অনেক সিনিয়র প্লেয়ারও ছিল। তো সবসময় তাদের সাথে কনস্ট্যান্টলি পুশ করে যে ভাই আমি আরেকটু করলে কী হয় বা এটা কী করলাম, লাইফস্টাইলটা কেমন, এরকম। তো এটা একটা মানে ইয়াং প্লেয়ারকে দেখে আমি আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ এবং আই ওয়াজ রিয়েলি হ্যাপি টু সি দ্যাট। তো তারপরের 2 বছর আমি খেলিনি বাট রাজশাহীতে, বাট তারপরে ওর যে গ্রোথটা হয়েছে তো এটা দেখে আমি কখনোই সারপ্রাইজ হয়নি, কারণ ওইটা আমি দেখে যখন আমি বুঝতে পেরেছি যে না ওর এই ইচ্ছাটা আছে, ইভেন এখনও ও এত ভালো করার পর ও যেভাবে থিঙ্কিং করে একটা পার্টিকুলার ব্যাটসম্যানকে নিয়ে বা ওর ওয়ার্ক এথিক নিয়ে বা ওর খাওয়া দাওয়া নিয়ে, তো উইচ ইজ এ ভেরি গুড সাইন। যেগুলো একটা ইয়াং প্লেয়ার যদি এরকম হয় না তাহলে আসলে টিমের এনভায়রনমেন্টটা ডিফারেন্ট হয়ে যায়। আর যেটা বললেন যে ভাই আমি চেষ্টা করব যে আমি ছাড়ার আগে যেন অ্যাটলিস্ট আরও 2-3টা প্লেয়ার যেন ওই জায়গাটায় থাকে, সো দ্যাট বাংলাদেশ টিম যেটা বললেন যে হ্যাঁ আপনারা হয়তো বা অনেকে বলতে পারেন যে ওয়ানডে টিম আমরা 3-4 জন চলে যাওয়ার জন্য ওই জায়গায় একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। বাট আমার কাছে মনে হয় যে গ্যাপ সৃষ্টিটা তখনই হয় যখন আপনার এনাফ নিচে হয়তো বা এই টিম বা এইচপি বা এই লেভেলে হয়তো বা ওইরকম করে কম্পিটিটিভ ট্যুরস হয় না বা খেলা হয় না। তো মেক শিওর এখন যারা ওই জায়গাটায় আছে তারা যেন এনাফ ম্যাচ খেলে এবং এনাফ মানে কোয়ালিটি ম্যাচ খেলে, সো দ্যাট তারা যখন ওই জায়গাটায় ঢুকে যাবে মেক শিওর তারা যেন নেক্সট 10-15 ইয়ার্স যেন এরকম সার্ভিস দিতে পারে। বাট নাম বলাটা একটু ডিফিকাল্ট, বাট এখন আমি যে আমার মানে আমাদের টিমে আছে আই এম রিয়েলি রিয়েলি হোপফুল এবং আমি মনে করি ও যে টাইপের ক্যারেক্টার হি ক্যান বি এ ভেরি মানে ব্রাইট ফিউচার অ্যাহেড অফ হিম, বাট ইফ হি ইজ কিপ ওয়ার্কিং অন হিজ গেম। না ভাই, এরকম আপাতত কোনো গোল নাই। কালকের ম্যাচও শেষ হয়ে যেতে পারে, আবার বাকিটা উপর আল্লাহ জানে। আমি চেষ্টা করি প্রতিটা ম্যাচ, যেটা আমি বললাম যে ভাই মানে মৃত্যুর আগে লাস্ট কয়েকটা দিন বেঁচে থাকার খুব ইচ্ছা। তো বেঁচে থেকে যে কয়টা মাঠে দিন কাটাতে পারি এই ইচ্ছাটাই আছে। এখন ছাড়বো বা কবে ছাড়বো এটা আসলে এখন ওইরকম করে ডিসাইড করে নাই, বাট ইনশাল্লাহ খুব ভালো সময় থাকতে ইনশাল্লাহ ছেড়ে দিব। আর আরেকটা যেটা বললেন যে অবভিয়াসলি এটা তো অনেক বড় একটা স্বপ্ন যে অস্ট্রেলিয়া মাটিতে গিয়ে অস্ট্রেলিয়া এগেনস্টে টেস্ট খেলা, আর
নাই জানার মতো যদি এরকম একজন স্পিড স্টার থাকে, আর সাথে সাথে আমি মনে করবো শুধু ও না, আমাদের তাসকিন বলেন, শরীফুল বলেন, আমাদের যে 8-10 জন কোর পেস বলেন একটা অ্যাটাক আছে, তো আশা করবো তারা সুস্থ থাকবে এবং হোপফুলি তারা সেই ডেলিভারিটা করবে ইনশাল্লাহ।